নমস্কার। আজকে রয়্যাল একাডেমির পক্ষ থেকে যে অষ্টম দিনের যে ক্লাস, আমি প্রত্যেকটা আমার শ্রোতা বন্ধু, আমার ফলোয়ার, যারা আমার এই চ্যানেলকে ভালোবাসেন, যাদের ভালোবাসায় এই চ্যানেল আজকে অনেক দূর এগিয়ে আসছে, তাদের প্রতি আমার একটা বিশেষ আবেদন যে আপনারা সম্পূর্ণ বক্তব্যটা ভালো করে ফলো করবেন, শেষ না করে স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু জিনিস থেকে আপনারা বঞ্চিত থাকবেন। তাই আমি অনুরোধ করব সম্পূর্ণ ক্লাসটাকে আপনারা সঠিকভাবে মূল্যায়ন করবেন এবং দেখবেন আলোচনার প্রসঙ্গ আপনার সুমধুর লাগবে এবং অনেকটা জিনিস জানতে পারবেন। নমস্কার। আজকে ইন্টারনেটের যুগে আমরা বসবাস করছি। উইদাউট ইন্টারনেট our civilization is dead. Without electricity our civilization is dead. তাহলে আমরা দেখতে পাচ্ছি মানব সভ্যতার ক্ষেত্রে একটা মানুষের শরীরে যেমন কি ব্লাড ছাড়া মানুষ বাঁচতে পারে না, অর্থাৎ উইদাউট ব্লাড ম্যান ইজ ডেথ। ঠিক এরকম উইদাউট ইন্টারনেট অ্যান্ড ইলেকট্রিসিটি আওয়ার সিভিলাইজেশন ইজ ডেথ। তার জন্য আমি বলবো আমার শ্রোতা বন্ধুদের, ভারতীয় একজন শিক্ষক হিসাবে আপনারা সুমধুরভাবে অনুধাবন করবেন ক্লাসটাকে, যেটা আপনাদের আগামী ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলবে। বিশ্বায়নের যুগে সারা পৃথিবী যেন একটা জায়গায়, অর্থাৎ মানুষের হাতের অর্থাৎ করতালগত হয়ে গেছে। কিভাবে? একটি অ্যান্ড্রয়েড সেট মোবাইলের মাধ্যমে। তাহলে আজকে আমরা সত্য ন্যায়নিষ্ঠা প্রমাণ করার জন্য আমরা বিজ্ঞানের চর্চা করি, অর্থাৎ গবেষণার মাধ্যমে সত্যলব্ধ জ্ঞানটা বিজ্ঞানের সভ্যতার, মানব সভ্যতার অগ্রগতি ঘটায়। সেটা আপনি মেডিকেল সায়েন্সে যান, সেটা আপনি পলিটিক্যালি যান, আপনি যে জায়গায় যাবেন প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পাবেন যে সঠিক মূল্যায়নের মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে আসে, যেটা পরীক্ষালব্ধ জ্ঞান। ঠিক আজকের দিনে রাজনীতিতে আমরা বিশ্বের যত তাবর নেতা আমরা দেখতে পাচ্ছি, যারা এক একটা রাষ্ট্রের একজন বিশিষ্ট ভিআইপি ব্যক্তি, যেমন আমাদের ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী, ঠিক এইরকম আমেরিকার প্রেসিডেন্ট, ঠিক চীনের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট এবং বিভিন্ন দেশ রয়েছে পৃথিবীতে। প্রত্যেক দেশের যারা রাষ্ট্রনায়ক, যাদের নেতৃত্বে দেশ চলছে, তারা কিন্তু বিশ্বের বরেণ্য নেতা, যা কন্ট্রোল হচ্ছে ইউএনও, অর্থাৎ ইউনাইটেড মানে কি বহুজাতিক সংস্থার মাধ্যমে, অর্থাৎ কি যে বিশ্বের মধ্যে একটি সংস্থা রয়েছে যাকে সংক্ষেপে বলে ইউএনও, ইউনাইটেড নেশন। তাহলে এই ইউনাইটেড নেশনে মোট 5 জন দাদা রয়েছেন, আর যত দেশ পৃথিবীতে আছেন তারা কিন্তু এদের সদস্য। সিদ্ধান্ত নেওয়ার জন্য মোট 5টি দেশ রয়েছে। ইভেন ভারতবর্ষ এখন সিদ্ধান্তের জায়গায় পৌঁছাতে পারেননি। ভারতবর্ষ এখন সিদ্ধান্ত নেওয়ার মতো সদস্য হননি।
রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্যপদ উনি ভারতবর্ষ থেকে এখনো পায়নি। তাহলে যারা স্থায়ী সদস্য মানে পদপ্রাপ্ত দেশ, তারাই হচ্ছে রাষ্ট্রসংঘের মাথা। ভারত পিছিয়ে আছে কেন? তাহলে ভারত কেন স্থায়ী সদস্যশিপ পাচ্ছে না? তাই নিশ্চয়ই কিছু মূল্যায়ন করা প্রয়োজন আছে। সেটা মূল্যায়ন অবশ্যই হচ্ছে। ভারত পিছিয়ে নেই। একজন ভারতীয় শিক্ষক হিসাবে বলবো, আমাদের দেশ শিক্ষায়, দীক্ষায়, বিজ্ঞান চর্চায় বহু দিক থেকে উন্নত জায়গায় পৌঁছানো সত্ত্বেও আজকে কেন আমরা স্থায়ী সদস্যপদ পাইনি? এই প্রসঙ্গে একটু বলতে হচ্ছে। অর্থাৎ বিশ্বের প্রথম সারির দেশ এবং দ্বিতীয় সারির দেশ এবং তৃতীয় সারির দেশ, অর্থাৎ এক কথায় বলতে গেলে বোঝায় প্রথম বিশ্বের দেশ, দ্বিতীয় বিশ্বের দেশ এবং তৃতীয় বিশ্বের দেশ। এইভাবে পৃথিবীর সমস্ত দেশকে বিভাজন করেছে কাজের সুবিধার্থে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ তো অবশ্যই হবেই। তাহলে দুটো বিশ্বযুদ্ধ হয়েছে, যেহেতু তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, তার পরিবেশ তৈরি হতে চলছে। তাহলে আমরা প্রথম বিশ্বযুদ্ধ কার সঙ্গে হয়েছিল? প্রথম সারির দেশের সঙ্গে দ্বিতীয় সারির দেশ। প্রথম সারির দেশকে আমেরিকা, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, এরা প্রথম সারির দেশ। দ্বিতীয় সারির দেশ কেমন? দ্বিতীয় সারির দেশে রাশিয়া। এদের মধ্যেই যুদ্ধটা হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তৃতীয় বিশ্বের দেশ কোনগুলি? যে দেশগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ভিয়েনা সম্মেলনের পর, শান্তি সম্মেলন হওয়ার পর যে আইন পাশ হলো, সেই আইনের বলে বিভিন্ন ছোট ছোট দেশ বা বড় দেশ, যেই দেশেই হোক না কেন, কেউ কাউকে আক্রমণ করতে পারবে না, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। এই প্রেক্ষাপটে যে আইন পাশ হলো, যার ফলে পরবর্তীকালে যে সমস্ত দেশ স্বাধীনতা পেল, পরাধীনতার শৃঙ্খল মোচন করে তারা পূর্ণ স্বাধীনতা প্রাপ্ত হলো। যেমন উদাহরণ হিসেবে বলা যায় ভারত, পাকিস্তান, আরও এরকম অনেক দেশ, তারা তৃতীয় বিশ্বের দেশ ছিল। এরা হচ্ছে ব্রিটিশ কমনওয়েলথের সদস্য। কারণ ব্রিটিশ দেখলো যে কোনো দেশকে আর করায়ত্ত করে রাখা সম্ভব না, তাদের উপনিবেশিক শাসন ব্যবস্থা আমরা আর রাখতে পারবো না। তাই যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরবর্তীকালে শান্তি সম্মেলনের চুক্তি অনুযায়ী সে সমস্ত জায়গা ছেড়ে দিতে হবে, এবং ভারতবর্ষকে তার জন্যই কিন্তু মুক্তি দিতে হয়েছিল। পাকিস্তান তার জন্যই কিন্তু মুক্তি পেয়েছিল, কারণ ওই আইনের বলে। তাহলে সেই বিষয়টাকে মাথায় রেখে ব্রিটিশ তখন যে সদ্য স্বাধীনতা প্রাপ্ত যে দেশগুলি আছে, তারা ব্রিটিশ কমনওয়েলথ তৈরি হচ্ছে, সেখানে অংশ নিলে তারা সাহায্য সহযোগিতা পাবে। অর্থাৎ যে সমস্ত ডোমিনিয়ন কান্ট্রি, ঠিক এরকম এই দেশগুলিকে বলা হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ। এটা বিরাট একটা চ্যাপ্টার, দুই একটা কথা বলে বোঝানো সম্ভব না, আধ ঘন্টার ক্লাসে বোঝানো সম্ভব না। আমি শুধু হিন্টসটা দিচ্ছি বোঝার ক্ষেত্রে। এবিসি জ্ঞানটা যদি থাকে, পরবর্তীকালে এর উপর ভিত্তি করে যখন আমাদের ভাস্ট নলেজ আলোচনা হবে, তখন
তাদের বোঝার সুবিধা হবে। তার জন্য প্রিয় বন্ধুরা, যারা দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে আমার এই ক্লাসটা দেখছেন, প্রত্যেককে আমি অভিনন্দন জানাবো যে আপনারা অন্তত এই আমার আলোচনাটা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য একে অপরে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায়, আপনাদের স্নেহ মমত্ববোধের মধ্য দিয়ে এই একাডেমি অর্থাৎ রয়্যাল একাডেমি বড় হচ্ছে এবং বিশ্বের নলেজ বিশ্ববাসীকে পরিবেশন করছে। আজকে এই পর্যন্ত স্থগিত রাখলাম। নমস্কার। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সমাপ্ত করলাম আজকের ক্লাস। নমস্কার।